নির্বাচনের একদিন পরেই আওয়ামী লীগের বন্ধ কার্যালয় খুলে দিলেন বিএনপি নেতা। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। খেলা শুরু হয়ে গেছে শেখ হাসিনার। হঠাৎ করে কেন আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে? নির্বাচন হয়ে একদিন হয় নাই, এই একদিনের মধ্যেই আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। তাহলে কি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতেছে? আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা কি তুলে নেওয়া হচ্ছে? আওয়ামী লীগকে নিয়ে কি আবারও রাজনীতি করার চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দল, নাকি বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে? আওয়ামী লীগ আসতেছে, রেডি হন। দেখেন রাজনৈতিক ভাইদের মোকাবেলা করে একটা গণতান্ত্রিক আওয়ামী লীগ দরকার। এই ধর্মীয় ফ্যাসিস্টদেরকে উঠে দেওয়া হচ্ছে। এখন সামলান, আওয়ামী লীগকে সামলান, তারপরে এর মধ্যেই অনেক উপদেষ্টা পালিয়ে যাচ্ছে, অনেকে এখন কান্নাকাটি করছে। তাদের কি হবে? বিএনপি সরকারের খবর নিউজ আজকে কিন্তু করে দিয়েছে। সেই খবর থেকে বাঁচতে হলে বিএনপিকে কিন্তু একটা সমঝোতার মধ্যে অবশ্যই যেতে হবে। যে আওয়ামী লীগ কবে নাগাদ ইঙ্গিত পাবে যে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারবে বা দেশে তাদের জন্য একটা পরিসর, একটা স্পেস তৈরি হওয়া শুরু করবে। তবে ভোটের হার আশাব্যঞ্জক না হয় অনেক বিশ্লেষক মনে করেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে দাবি দেশীয় আন্তর্জাতিক নানা পক্ষ থেকে করা হয়েছিল সেটির যৌক্তিকতা ফুটে উঠছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনের ভোট পড়ার যে হার তা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। আপনাদের সংবিধান সংশোধন করলেন, এটা তো পুরো দেশের রিপ্রেজেন্টেশন হলো না। এই ভয়ের কারণে কি এরা ভোটের হারটা কম করে দেখাচ্ছে? তারা ভা না ভোট গুনে এক পর্যায়ে যে কত পার্সেন্ট ভোট দেখালে করে হা ভোটের সংখ্যা 50%-এর বেশি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। অন্তর্বর্তী সরকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য আওয়ামী লীগ আমলে সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকে পাশ কাটাতে চান। আইনের পাশ কাটিয়ে বিকল্প হিসেবে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিংবা প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শপথ পড়াতে চান। আমাদের প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের সরকার চাইলেও কি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে সংসদের বাইরে রাখতে পারবেন? আমাদের বিশ্লেষণ হলো, বিকল্প পদ্ধতিতে সংসদ সদস্যদের শপথ পড়ানো যাবে, কিন্তু নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কি করে? মানে শেষ পর্যন্ত কি তাদের যে কোনো একজনকে সংসদের বাইরে রাখা যাবে? সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী শেষ সুযোগ নেই। নতুন সংসদে একদিনের জন্য আগের সংসদের স্পিকারকে ফেরাতেই হবে, না হলে 30 দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশনই শুরু করা যাবে না। প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকে সভাপতিত্ব করতে হবে। অবশ্য এক্ষেত্রে বিকল্প একটি পদ্ধতি আছে, সেটি অবশ্য বাংলাদেশের আইনে নেই। আইন বিশেষজ্ঞরা মনে করেন নতুন সংসদের জন্য আইনগত জটিলতা তৈরি করতে বিএনপি হয়তো শেষ পর্যন্ত স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ফিরিয়ে আনবেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। 2/3 বেশি আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরই মধ্যে বিষয়টা সবারই জানা হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণাও হয়ে গেছে। ফলাফলের গেজেট প্রকাশ হলেই নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং এর 3 দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন, তার মতে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ 18 ফেব্রুয়ারির পরে যাবে না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। ভোটের আগেই একটি প্রশ্ন তোলা হয়েছিল, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন? বিষয়টি ঘিরে সংসদ সচিবালয় উপযুক্ত ব্যক্তির খোঁজ করছে বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ পায়। শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না। এর মধ্যে 2024 সালের নভেম্বরে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের আবেদন করেছেন। পরে অবশ্য সে খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের পাসপোর্টের আবেদন স্থগিত করা হয়েছিল। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আছেন এবং তিনি এখনো পদত্যাগ করেননি। 2024 সালের 2 সেপ্টেম্বর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, স্পিকার শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সরকার তার পদত্যাগের গেজেট প্রকাশ করেছে। কিন্তু সংবিধানের 74-এর 3 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, সংসদ ভেঙে দেওয়া সত্ত্বেও স্পিকার তার পদে বহাল থাকেন যতক্ষণ না নতুন সংসদের প্রথম বৈঠকে তার উত্তরসূরি কার্যভার গ্রহণ করেন। এমনকি 74-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী যদি স্পিকার পদত্যাগ করেনও তাও তিনি নতুন সংসদের প্রথম বৈঠকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হিসেবে থাকবেন। জানা গেছে, সংবিধানের এসব বিধান তুলে ধরে গত 28 জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে ফাইল পাঠান। উপদেষ্টার সম্মতি পেলে এই সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এই সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। রাষ্ট্রপতির সম্মতির পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে। সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। সংবিধানের এই নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব।
এর জন্য সংবিধানে 3 দিন সময় নির্ধারণ করা আছে। সরকার একাধিক সূত্রগুলো বলছে আইন উপদেষ্টা সহ সরকারের কয়েকজন উপদেষ্টা চান না স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়ান। আসিফ নজরুল যে বিষয়টি চান না সেটি 5 ফেব্রুয়ারি সাংবাদিকদের ঘুরিয়ে ফিরিয়ে জানিয়েছেন। তবে যে ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন সেটি ছিল সাংবিধানিক ধারার ভুল ব্যাখ্যা। আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আর একজন জেলে আছেন, তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম সুযোগ আছে বলে তিনি মনে করেন না। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো তিনি দুটো ভুল ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, স্পিকারের পদত্যাগ নিয়ে তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু দুজনই এখনো নিজ নিজ পদে বহাল আছেন এবং পরবর্তী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা এই পদে থাকবেন। কেন আছেন সেটি বলা আছে সংবিধানের 74-এর 6 নম্বর অনুচ্ছেদে, যেটির কথা আগেই জানিয়েছি। আসিফ নজরুলের দ্বিতীয় ভুল ব্যাখ্যাটি হলো তিনি দাবি করেছেন স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ তিনি দেখছেন না। আমাদের বিশ্লেষণ হলো স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তারা শপথ পাঠ করাতে পারবেন। স্পিকারের বিরুদ্ধে মামলা আছে একটি। জুলাই আন্দোলনে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল 2024 সালের 24 আগস্ট। স্পিকার যদি এই মামলায় জামিন পান তাহলে তার শপথ পড়াতে কোনো সমস্যা নেই। আবার ডেপুটি স্পিকার আছেন কারাগারে, তার জন্য জামিনও দরকার নেই। সরকার যদি তাকে প্যারোলে মুক্তি দেন তাহলে তিনি সংসদে গিয়ে শপথ পড়াতে পারবেন। দর্শক, 2024 সালের 18 নভেম্বর আসিফ নজরুল স্পিকারের প্রশাসনিক দায়িত্ব পাওয়ার গেজেট প্রকাশ করেছিলেন। স্পিকারের পদকে শূন্য ঘোষণা করে সচিবালয়ের প্রশাসনিক কাজ চালাতে সরকার জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 জারি করেছিল। এভাবে স্পিকারের পদকে শূন্য করাটা ছিল অসাংবিধানিক একটি প্রক্রিয়া, কিন্তু প্রশাসনিক দায়িত্ব পেলেও সাংবিধানিক দায়িত্ব পেতে বেশ কিছু জটিলতা আছে। আসিফ নজরুলের দপ্তর থেকে জানানো হয় সংবিধানের 148-এর 2 নম্বর অনুচ্ছেদটিতে বলা হয়েছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। আর কার্যপ্রণালী বিধিতে বলা আছে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে রাষ্ট্রপতি মনোনীত যে কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির দপ্তর প্রয়োগ করতে যায় সংবিধানের 148-এর 2-এর ক অনুচ্ছেদটি। তবে তার জন্য নতুন নির্বাচিত সাংসদদের শপথ নিতে 3 দিন দেরি হবে। এই অনুচ্ছেদে বলা হয়েছে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। 5 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন। প্রশ্ন হলো অধ্যাপক আসিফ নজরুল আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শপথ হয়তো পড়ার ব্যবস্থা করতে পারবেন, কিন্তু স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ছাড়া কি নতুন সংসদ তার যাত্রা শুরু করতে পারবে? এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো স্পিকার কিংবা ডেপুটি স্পিকার ছাড়া নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? সাধারণ নির্বাচনের পর গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার একটি বাধ্যবাধকতা সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদে বলা আছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করবে তখন থেকে এই সময়সীমার গণনা শুরু হবে। অধিবেশন আহ্বানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একটি জনবিজ্ঞপ্তি জারি করতে হয় যেখানে সবার স্থান, তারিখ ও সময় নির্দিষ্ট থাকে। শপথ গ্রহণের পর সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে কার্যপ্রণালী বিধিতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বলা আছে নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে বিদায়ী সংসদের স্পিকারের সভাপতিত্বে। তিনি না থাকলে ওই সংসদের ডেপুটি স্পিকার নতুন সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। তাদের যে কোনো একজনের সভাপতি নতুন সংসদের স্পিকার নির্বাচন করা হবে। এরপর নবনির্বাচিত স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে নতুন অধিবেশনে সভাপতির আসন নেবেন। তার সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনে নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর 5 সদস্যের সভাপতি মণ্ডলের মনোনয়ন ও শোক প্রস্তাব শেষে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দিবেন। তার ভাষণের পর প্রথম দিনই সংসদ অধিবেশন মুলতবি রাখা হবে। নতুন সংসদ যখন প্রথম অধিবেশনে বসবে তার আগে হরে দরে আইনি ব্যাখ্যা দেয়া আসিফ নজরুল কিংবা ইউনূসের সরকার ক্ষমতায় থাকবে না। বিশ্লেষকরা মনে করেন নতুন সংসদের জন্য কোনো ধরনের অনাবশ্যক আইনি জটিলতা তৈরি করা ঠিক হবে না। সেক্ষেত্রে বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার যে কোনো একজনকে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য 1 ঘন্টার জন্য হলেও লাগবে। তবে এক্ষেত্রে একটি নিয়ম কমনওয়েলথের কোনো দেশে অনুসরণ করা হয়, সেটি হলো স্পিকার প্রোটেমের ধারণা। এটি হলো রাষ্ট্রপতি সংসদের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যকে অস্থায়ী স্পিকার বা স্পিকার প্রোটেম হিসেবে নিয়োগ দিতে পারেন। এক্ষেত্রে নির্বাচনের পর নতুন স্পিকার কার্যভার গ্রহণ করলে অস্থায়ী সভাপতির দায়িত্ব শেষ হবে। তবে এটির বিধান বাংলাদেশের সংবিধানে না থাকায় আইনগত জটিলতা তৈরি হতে পারে। ভবিষ্যতে যে কোনো সময় আইনি চ্যালেঞ্জের মুখে পড়লে পুরো সংসদের প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যাবে। কারণ স্পিকার প্রোটেমের ধারণা যেহেতু সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধিতে নেই, তাই এটি আইনের বাধার মুখে পড়ার আশঙ্কাই বেশি, এমন ধারণা আইন বিশেষজ্ঞদের। উচ্চ আদালতের রিট হলে এটি করাতে পারে অনেক দূর। আবার স্পিকার পদত্যাগের যে দাবি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সেটি যদি সত্য প্রমাণিত না হয় তাহলে আরো বড় ধরনের জটিলতায় পড়ে যেতে পারে নতুন সম্ভাব্য সংসদ।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই অন্তর্বর্তী সরকার সংবিধানের গণেশ উল্টিয়ে দেওয়ার কারণে ভবিষ্যতে নির্বাচিত সরকার বহু ধরনের আইনি জটিলতায় পড়বে। এমনকি ভবিষ্যতে যে কোনো সময় সেটি হতে পারে। আদালত থেকে দূর ভবিষ্যতে বহু কড়া নির্দেশ ও রায় আসতে পারে, তখন ফেসে যাবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। এমনিতেই দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণার ঠিক প্রক্রিয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যৎ সংসদ সদস্যদের জন্য অনেকগুলো গর্তকে আসিফ নজরুল খুলে দিয়ে যাচ্ছে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, এবারে নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় আমরা দেখলাম। 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠনের পথে। সেই দৃশ্য যখন দেখলাম তখন গতকালকে পরের দিনটা পার হয়ে গেল, আজকে তৃতীয় দিন আসলো। গত রাতে আমরা বেশ উৎসাহ আগ্রহ নিয়ে একটু প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে, প্রধান উপদেষ্টা মানে গভর্নমেন্টের যে ফেসবুক পেজ, সেই পেজে এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির ফেসবুক পেজে ঢু মেরেছিলাম। ফেসবুক পেজে ঢু মেরেছিলাম এই কারণেই যে দেশে নতুন একটা সরকার আসলো, নতুন সরকার বিজয়ী হলো। বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ভারত, আমেরিকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, মালদ্বীপ সহ বিভিন্ন দেশ থেকে, এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি ফোন দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। এই ব্যাপারগুলো আমরা দেখছি। কিন্তু দেশেই একটা সরকার যখন মানে দাবি করছে একটা সফল নির্বাচন তারা করেছে, সেই সফল নির্বাচনের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে, যারা বিপুল ভোটে বিজয়ী হলো, যারা 209টা একাই আসন পেল, সেই সরকার কিংবা সরকার প্রধান যিনি হতে চলেছেন তারেক রহমান কিংবা বিএনপির উদ্দেশ্যে একটি শব্দ কিংবা একটা পোস্ট দিয়ে সরকারের পক্ষ থেকে কি অভিনন্দন জানানো হয়েছে, কিংবা সরকার কোনো বিবৃতি দিয়ে কি বিএনপিকে অভিনন্দন জানিয়েছে এই বিজয়ের জন্য? সেই উৎসাহ নিয়ে আমরা একটু মানে তাদের দুইজনের মানে সরকারের ভেরিফাইড পেজে এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা একটু ঢু মেরেছিলাম। ঢু মেরে বোঝার চেষ্টা করেছিলাম যে বিএনপির এই বিজয়কে সরকারের পক্ষ থেকে কি ভাবা হচ্ছে, কিভাবে বর্ণনা করা হচ্ছে। ঢুকে আমরা কি দেখলাম, আপনারা এই ভিডিওটা দেখতে দেখতে আপনারাও একটু ঘুরে আসতে পারেন এবং আমাদের এই তথ্যটা একটু যাচাই করতে পারেন যে গত রাত 2টার পর থেকে আমরা এই মানে ভিডিওটা করার যখন তথ্য সংগ্রহ করছিলাম তখন রাত 2টা 3টার দিকেও যে তথ্যগুলো আপডেট দেখেছি, আপনি যদি এখনও তাদের ফেসবুক পেজে ঢোকেন তাহলে গতকালকে রাত্রি 2টা 3টা পর্যন্ত হিসাব করে দেখবেন যে আমাদের দেওয়া তথ্য অনুযায়ী সেই পোস্টগুলো আছে কিনা। তার মানে হচ্ছে যে গত রাত 3টা পর্যন্ত আপনাদেরকে নিশ্চিত করছি যে এখানে কি কি পোস্ট ছিল এবং কি কি পোস্ট আমরা দেখেছি এবং বিএনপির বিজয় সম্পর্কে সরকারের পক্ষ থেকে, সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হয়েছে। চলুন এই মজার ব্যাপারটা নিয়ে একটু বুঝে দেখি সরকারের বক্তব্য কি বিএনপির বিজয় সম্পর্কে। তারা খুশি নাকি অখুশি? থাকবেন পলিটিক্স টিভি। সরকার গঠন করতে চলেছে এবং ধরে নেওয়া হচ্ছে যে আগামী কালকে অথবা পরশুর মধ্যে তারা শপথ নেবে। প্রধান বিচারপতি এমপিদের শপথ পড়াবেন, এই তথ্য আমরা গণমাধ্যমের মাধ্যমে নিশ্চিত হয়েছি এবং সেই শপথটা এমপিদের শপথ পরশুদিন হতে পারে এবং পরশুদিনই 16 তারিখেই মন্ত্রিপরিষদের শপথ হতে পারে, এরকম একটা আভাস আমরা জানি। যখন মানে এই বিএনপির বিজয়ের পরের দিন সারা দিন এবং সারা রাত কেটে গেল, রাত 3টা মানে তো সারা রাত কেটে গেলই, তখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সর্বশেষ ফেসবুক পোস্টটা কি ছিল? সর্বশেষ ফেসবুক পোস্টটা প্রধান উপদেষ্টার যেটা ছিল সেটা হচ্ছে, আপনারা দেখে নিন, সেই ফেসবুক পোস্টটা দেয়া 13 তারিখের না, অর্থাৎ গতকালকের না, 12 তারিখে বিকেল 5টা 10 মিনিটে সর্বশেষ ফেসবুক পোস্ট দেয়া প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে। অর্থাৎ 12 তারিখে বিকেল 5টা 10 অর্থাৎ ভোট গ্রহণ শেষে ভোট গ্রহণ সম্পর্কে বক্তব্য এসেছে, তারপরে আর কোনো পোস্ট নেই। সেই পোস্টে লেখা আছে, পোস্টটা দেখুন, সেই পোস্টে লেখা রয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি। অর্থাৎ ভোটটা সুষ্ঠু হয়েছে, সফল হয়েছে, সরকার সফল হয়েছে, সরকার একটা ট্রেমেন্ডাস একটা নির্বাচন উপহার দিয়েছে, সেই ব্যাপারে তার মানে প্রধান উপদেষ্টার বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপরে অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে এবং শেষে লেখা হয়েছে, তিনি বলেন, এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের উৎসব, এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো, মানে নতুন বাংলাদেশ। এবং তিনি নির্বাচনের দিন ভোট দিয়ে এটাও বলেছিলেন যে আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, অর্থাৎ 12 তারিখে হচ্ছে বাংলাদেশের জন্মদিন পালন করতে হবে এখন থেকে, 12ই ফেব্রুয়ারি। 26শে মার্চ জন্মদিন আর নাই, 12 ফেব্রুয়ারি জন্মদিন। এখন নতুন বাংলাদেশ বলতে কি বাংলাদেশ বোঝাচ্ছেন? 26শে মার্চের জন্মদিনটা থাকবে কিনা, নাকি সেটা 12ই ফেব্রুয়ারি হবে, এই ব্যাপারে জাতি কনফিউজড হবে। এরপরে ঈদ মোবারক জানানো হয়েছে। যাই হোক, সেটা তাদের মতো করে তারা বলেছেন। এই যে ব্যাপারটা আমরা দেখছি, আবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেই যে এই বক্তব্যটা নিয়েছি এবং এটাই যে সর্বশেষ পোস্ট ছিল সেটা তো একটু প্রমাণ করতে হবে। চলুন তার ফেসবুক পেজের পুরো ইন্টারফেসটা দেখি। পুরো ইন্টারফেসের স্ক্রিনশটটা দেখুন। সেই ইন্টারফেসের স্ক্রিনশটে ওই পোস্টটাই আপনারা দেখছেন, যেটা সর্বশেষ পোস্ট হিসেবে দেখা যাচ্ছে 12 তারিখ 17টা 10 মিনিটে, অর্থাৎ 5টা 10 মিনিটে বিকেলে। তার আগের পোস্টটা ছিল এই পোস্টটা দেখুন, সেখানে লেখা আছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সারা দেশের ভোট প্রদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অর্থাৎ তার আগের যে পোস্টটা, সেই পোস্টটা দেওয়া হয়েছে দুপুর 1:19 মিনিটে। দুপুর 1:19 মিনিটে এই পোস্টটা দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এখানে আমরা তার পেজে গত রাত 3টা পর্যন্ত নতুন যে সরকার গঠন হতে চলেছে, বিজয়ী যে বিএনপি, বিজয়ী দলের প্রধান যে তারেক রহমান এবং ভাবি প্রধানমন্ত্রী যে তারেক রহমান, তাদের ব্যাপারে এবং নির্বাচনের ফলাফলের ব্যাপারে প্রধান উপদেষ্টার পেজ থেকে একটি শব্দও বলা হয়নি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বিজয়ের ব্যাপারে একটি শব্দ বলা কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না, কিন্তু এটা কার্টিসি। এই কারণেই আমরা প্রধান উপদেষ্টার এই ফেসবুক পেজ থেকে বহু হাজার অপ্রয়োজনীয় পোস্ট হতে দেখেছি এবং প্রধান উপদেষ্টার একদিনের কোনো একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেই একদিনের একটা অনুষ্ঠানের 10, 12, 15টা পোস্ট দিতেও আমরা দেখেছি। অথচ নির্বাচনের পরে এত বড় একটা রেজাল্ট হলো, একটা দল 2/3 আসনে জিতে গেল এবং সরকারের প্রত্যাশা অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হলো, সেই ব্যাপারে সরকারের কোনো বক্তব্য নেই। বিএনপিকে অভিনন্দন জানিয়ে একটি বাক্যও সরকার প্রয়োগ করেনি এবং কোনো বিবৃতিতে মিডিয়াতেও বিএনপিকে অভিনন্দন জানিয়েছে সরকার কিংবা প্রফেসর ইউনূসের পক্ষ থেকে বিএনপিকে অভিনন্দন জানানো হয়েছে, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তাকে অভিনন্দন জানানো হয়েছে, এরকম কোনো বক্তব্য নেই। তার মানে কি সরকার খুশি না? এই যে নির্বাচনের ফল, বিএনপি যে বিজয় লাভ করলো এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, এতে কি সরকার খুব বেশি কষ্ট পেয়েছে? সরকার কষ্ট পাওয়ার ফলে কি এই ব্যাপারে একটি শব্দও প্রয়োগ করলো না? আবার বলছি, এটা বাধ্যতামূলক না, এটা কার্টিসি। যদি এই কার্টিসিটা পালন করতে আমরা দ্বিধাবোধ করি, তাহলে বুঝতে হবে যে সরকার মনে মনে চায়নি যে জনগণ বিএনপিকে ভোট দিক। তারা মনে মনে চেয়েছে তাদের মানে লালন পালন করে বেড়ে ওঠা, লালন পালনের মাধ্যমে বেড়ে ওঠা এনসিপি কিংবা এনসিপির যে জোট, সেই জোট বিজয়ী হোক এবং সেই জোট, আমি নিশ্চিত সেই জোট যদি বিজয়ী হতো তাহলে নির্বাচনের রাত থেকে পোস্ট দেওয়া শুরু হতো এবং গত রাতে 3টা পর্যন্ত যেটা বলছি, অন্তত 100 মতো পোস্ট আমরা দেখতে পারতাম। এটা আমার অনুমান, এটা হতো, আবার নাও হতে পারতো, কিন্তু আমার অনুমান যে সেটা হতো। তখন হ্যাঁ ভোটের যে জয়, সেই জয়টাকেও উল্লাস করে অন্তত 100 পোস্ট দেওয়া হতো, সেটা অবশ্যই হতো, কিন্তু এটা হয়নি। এবং হ্যাঁ ভোটের রেজাল্ট, মানে গণভোটের রেজাল্ট, এটা নির্বাচনের রাতে কোনোভাবেই প্রকাশ করা হয়নি। পরের দিন গতকালকে আমরা ঘোষণা করতে দেখলাম, তারা বলছে যে 60%, 62% হ্যাঁ ভোট পড়েছে, বাকিগুলো হচ্ছে পড়েছে না ভোট। সেটা বলতে গিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড এবং দেশ রূপান্তর ভয়াবহ একটা রিপোর্ট সামনে এনেছে। সেখানে তারা বলছে যে বাংলাদেশের অনেকগুলো আসনে, বিশেষ করে রাজশাহী 4 আসনে 244% ভোট কাস্ট হয়েছে, এটা দেখানো হয়েছে। অর্থাৎ মোট ভোটার হচ্ছে 3 লাখ সামথিং, সেখানে কাস্টিং দেখানো হয়েছে 7 লাখেরও বেশি। 244% কাস্টিং দেখানো হয়েছে এবং হ্যাঁ ভোট দেখানো হয়েছে মোট ভোটারের ডবলেরও বেশি। এই চিত্র আমরা দেখেছি। যাই হোক, এবার চলে যাই যে প্রধান উপদেষ্টার পেজ থেকে হয়তো ভুলক্রমে মানে পোস্ট না দেওয়া হতে পারে, কিন্তু প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি, যিনি সব কিছু প্রধান উপদেষ্টা কিংবা সরকারের ব্যাপারগুলো আমাদের কাছে তুলে ধরেন, তিনি ব্যক্তিগতভাবে বিএনপিকে অভিনন্দন জানালেন কিনা কিংবা এই বিজয়ের ব্যাপারে কোনো ধরনের কোনো বক্তব্য দিলেন কিনা, পোস্ট দিলেন কিনা, সেই ব্যাপারে যাব। তার আগে এই প্রশ্নটা কোথায় থেকে উত্থাপন হলো যে প্রধান উপদেষ্টা একবারও ধন্যবাদ দিয়েছেন কিনা কিংবা ধন্যবাদ দিতে পারেন কিনা কিংবা ধন্যবাদ দেননি কেন, সেই প্রশ্নটা তুলেছেন বাংলাদেশের একজন জনপ্রিয় এবং বরেণ্য নাট্যকার মাসুম রেজা। মাসুম রেজা ফেসবুক পোস্টে এরকম একটা জিজ্ঞাসা তুলে ধরেছেন, সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন, মাসুম রেজার পোস্টটা। সেখানে তিনি বলছেন, নির্বাচনে বিজয়ী দলকে কি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে অভিনন্দিত করা হয়েছে? প্রেস সচিব সাহেব তো দেখলাম ঢাকার 2জন নারী প্রার্থীর পরাজয়ের সকল দায় নারীবাদীদের ওপর চাপালেন। জাস্ট আউট অফ কিউরিওসিটি জানতে চাইলাম, আদৌ কি এটার কোনো নিয়ম আছে কিনা জানি না। অর্থাৎ তিনি একটু খোঁচা মেরেছেন যে সরকার বিএনপিকে একবারের জন্য অভিনন্দন জানায়নি, তারেক রহমানকে অভিনন্দন জানায়। এবার আসি শফিকুল আলমের ফেসবুক পোস্ট। শফিকুল আলমের ফেসবুক পোস্টেও আমরা বিএনপিকে কিংবা তারেক রহমানের এই বিজয়ের ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করতেও দেখিনি। তার ফেসবুক পোস্টে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে গণভোট নিয়ে তিনি 2বার পোস্ট করেছেন। গণভোটের মানে রেজাল্ট নিয়ে 2 জনের পোস্ট শেয়ার করেছেন। যে পোস্টে শেয়ার করেছেন সেই পোস্টে আমরা দেখছি যে মানে গণভোটে হ্যাঁ ভোটের টার্ন আউট 68.06% এটা দেখানো হচ্ছে, অর্থাৎ গণভোটে হ্যাঁ জিতেছে, এই ব্যাপারটা তিনি অতি উৎসাহ নিয়ে বলছেন। আবার আরেকটা পোস্ট দিয়েছেন, যেটা ইংরেজিতে পোস্ট দিয়েছেন, সেই পোস্টের মূল বিষয়বস্তু হচ্ছে নারী মানে তাসনিম জারাকে নিয়ে পোস্ট দিয়েছেন। তাসনিম জারাকে এনসিপির মানে সাবেক নেত্রী এবং তাসনিম জারা সরকারের খুবই পছন্দের একজন এবং জাতিসংঘ সফরেও আমরা তাসনিম জারাকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টাকে যেতে দেখেছিলাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে। সেই তাসনিম জারাকে নিয়ে তিনি পোস্ট দিয়েছেন, সেটাও পোস্ট দিয়েছেন আপনার সেই নির্বাচনের ফলাফলের পরপরই মানে হচ্ছে যে গতকালকে দিনের বেলায় এই পোস্টটা দিয়েছেন। অর্থাৎ তাসনিম জারার পরাজয়ের খবরটা নিশ্চিত হওয়ার পরে কালকে দিনের বেলায় পোস্টটা দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে আমাদের, ইংরেজিতে এই পোস্টটা দেখে নিন, সেখানে বলছেন আমাদের নারী ও নারীবাদী গোষ্ঠীগুলো সংসদে নারী প্রতিনিধিত্বের কথা বলতে গেলে তারা উচ্চস্বরে এবং আবেগের সাথে কথা বলে, তবুও পুরুষ শাসিত প্রচারণার পথে তাসনিম জারা প্রায় সম্পূর্ণ একা ছিলেন। খুব কমই নারীবাদী দলগুলো তার পক্ষে প্রচারণা চালানোর জন্য ঘরে ঘরে গিয়েছিল। খুব কমই তারা সংহতি সভা আয়োজন করেছিল, যারাকে জাতীয় আলোচনায় আনার জন্য ঢাকার ক্ষমাহীন রাস্তায় কেউই ঘাম ঝরাতে রাজি ছিল না।
অর্থাৎ তাসনিম জারার পক্ষে কোনো নারীবাদী সংগঠন, কোনো নারীবাদী ব্যক্তি দাঁড়ায়নি, তাকে সমর্থন করেনি, তার পক্ষে ক্যাম্পেইন করেনি, এই আহাজারি তার পোস্টের মধ্য দিয়ে আমরা দেখেছি। এটা খুবই পজিটিভ। কিন্তু এই যে নারীবাদী সংগঠনগুলো এটা করেনি, এই কথা যখন বলছেন তখন তো প্রশ্ন আসে যে এই সরকার একটা নারী কমিশন করেছিল, সেই নারী কমিশনের রিপোর্টটা কোথায়? সেই নারী কমিশনের রিপোর্ট দেওয়ার পরে বাংলাদেশের সরকারের সব থেকে কাছের যে ইসলামী শক্তিগুলো তারা সোহরাওয়ার্দী উদ্যানে ওপেন সভা করে নারীদের কিভাবে গালাগালি করা, বেশ্যা বলা, এই ব্যাপারগুলো করেছে। সরকার কি সেই ব্যাপারে একটি কথাও বলেছে? সরকার কি নারী কমিশনের যে সুপারিশ, নারী কমিশনের যে সংস্কারের প্রস্তাব, সেই প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে? করেনি। তাহলে সরকারের এই অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি নারীবাদীদের দোষ দিচ্ছেন কেন তাসনিম জারার ব্যাপারে? কারণটা কি? কারণটা মানে তার আসলে নির্বাচন নিয়ে পোস্ট দেওয়ার কিছু নেই। তিনি প্রচণ্ড হতাশ। তিনি যা চাচ্ছিলেন নির্বাচনের ফলাফল, সেই ফলাফলটা হয়নি। আবার তিনি যা চাচ্ছিলেন এটা যে হয়নি, তার যে মানে লক্ষ্যটা অন্যদিকে, সেটা আর দুইটা পোস্ট আপনাকে দেখাবো। আর দুইটা পোস্ট দেখে নিন। তিনি আমার দেশের একটা পোস্ট শেয়ার করেছেন। আমার দেশ যে পোস্ট দিয়েছে হা না ভোট, সেখানে আমার দেশ দাবি করেছিল 75.34% হা এবং 24.66% না ভোট পড়েছে, যেটা পুরোটাই মিথ্যা কথা। এটা বাস্তবতা না। এবং আমার দেশ যখন এই রিপোর্টটা করেছে তখন মানে হা না ভোটের কোনো রেজাল্ট সরকার, নির্বাচন কমিশন কোনো পক্ষ কোনোভাবেই দেয়নি। এটা মন গড়া একটা পরিসংখ্যান দেখানো হয়েছে, যেটা ফাইনালি নির্বাচন কমিশনের দেয়া পরিসংখ্যানের চাইতেও অনেক বেশি। নির্বাচন কমিশন বলেছে 60-62% হা ভোট পড়েছে, আর আমার দেশ বলছে 75% হা ভোট পড়েছে। সেটা আবার তিনি এই মিথ্যা খবরটা তিনি শেয়ার করছেন। এর আগে আরেকটা পোস্ট তিনি শেয়ার করেছিলেন, প্রধান উপদেষ্টা পোস্ট শেয়ার করেছেন। তিনি পোস্ট দেননি, পোস্ট শেয়ার করেছেন। 3টা পোস্টই তিনি শেয়ার করেছেন। তাসনিম জারাকে নিয়ে যে পোস্টটা, সেই পোস্টটা শুধু নিজে লিখেছেন। এই নাইম আলী বলে একজনের পোস্ট শেয়ার করেছেন, যেখানে প্রধান উপদেষ্টাকে খুবই হাসি মুখে ভোট দিতে দেখা গেছে। ভোট দিতে যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছে সেই ছবির গ্যালারি তিনি সেখানে মানে যিনি পোস্ট দিয়েছেন সেটা তিনি এটা করেছেন, শেয়ার করেছেন। তার মানে প্রধান উপদেষ্টার কার্যক্রম তিনি শেয়ার করছেন, হা না ভোটে আমার দেশের উদ্ভট পরিসংখ্যান তিনি শেয়ার করছেন, কিন্তু তারেক রহমানের বিজয়, বিএনপির ভূমিধস বিজয়, বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া, এই ব্যাপারে একটি শব্দের, একটি ওয়েল উইশ, একটি অভিনন্দন, একটি কংগ্রাচুলেট করা, এই ব্যাপারগুলো আমরা তার ক্ষেত্রেও দেখিনি। প্রশ্ন আসে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনিও কি প্রধান উপদেষ্টার মতোই হতাশ এই নির্বাচনের রেজাল্টে? তিনি কি চাননি বিএনপির পক্ষে জনগণ ভোট দিক, কিংবা এই সরকার কি সত্যিই চায়নি বিএনপি জিতুক? বিএনপি জেতাতে কি অনেক বেশি হতাশ তারা? এই হতাশার কারণ কি? তারা কি একটি পক্ষকে জেতাতে চেয়েছিল যে চাওয়াটা তাদের পূরণ হয়নি? পূরণ হয়নি মানে আমি বলছি যে মেটিকুলাস ডিজাইনে পূরণ করতে চেয়েছিল তা বলিনি। তাদের ভাবনা ছিল জনগণ ভোট দেবে এই তরুণ শক্তিকে এবং তাদের জোটকে, যে জনগণ রিভার্স ভোট দিয়েছে, এবং জনগণ এই প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির যে প্রতি মুহূর্তে গত 1.5 বছরে জাস্টিফাই করার চেষ্টা, মবকে প্রেশার গ্রুপ বলে মবের অস্তিত্ব অস্বীকার করা, এই যে চেষ্টার বিরুদ্ধে জনগণ ভোট দিয়েছে, তাতে কি অনেক বেশি নাখোশ হয়েছে সরকার? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।